আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে এই মুহূর্তে যারা যেখান থেকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমাদেরকে দেখছেন, শুনছেন এবং পরবর্তী সময় দেখবেন, শুনবেন, আপনাদের সকলকে সবার দেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি এইচএম ইব্রাহিম মাহমুদ। প্রিয় দর্শক, আমরা আজকে এমন একজন ব্যক্তিকে আপনাদের সামনে হাজির করেছি, যিনি লক্ষ্মীপুরের প্রত্যন্ত অঞ্চল রামপতি চরপোড়াগাছা ইউনিয়ন ২ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী। এলাকায় যিনি ছাত্র নেতা নামে পরিচিত, সুপরিচিতি অর্জন করেছেন ইতিমধ্যে। আমরা আজকে তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং সবার দেশের যারা শ্রোতা আছে, দর্শক আছে, সকলকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা ৩ নং সরপটাগাছা ইউনিয়ন ২ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে মন থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা তাদের প্রতি সালাম জানাচ্ছি। সালাম আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। সেই নির্বাচনী হাওয়ায়, যেটি স্থানীয় সরকার নির্বাচন, তারই ধারাবাহিকতা আমরা দেশ জুড়ে একটি অনুষ্ঠানের আয়োজন করছি। সেটি হচ্ছে প্রার্থী পরিচিতি। আমরা প্রার্থী পরিচিতি দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা সরাসরি প্রশ্নের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত জবাবগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আহ জনাব ছাত্রনেতা আলামিন খান শুভ ভাই, আপনি কেন আপনার মনে হলো আপনি নির্বাচন করবেন? ধন্যবাদ ভাই। আপনাকে একটি কথা স্বীকার করতে হবে বা বর্তমান প্রেক্ষাপট নিয়ে অনেকগুলো সমীকরণ আছে। আমরা যারা রাজনীতি করি, রাজনীতিবিদদের প্রধান লক্ষ্য হলো জনসেবা করা, জনগণের কল্যাণে কাজ করা। আর সেটি যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনাকে বর্তমান সময়ে একজন প্রতিনিধি হতে হবে। আপনি একজন প্রতিনিধি হলে আপনি এলাকার জনগণের খেদমত করতে পারবেন, সেবা করতে পারবেন। তো আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করি। আমার ওয়ার্ডের জনগণ আমার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে। সেই জায়গা থেকে, আমাদের দায়িত্ব কর্তব্য জায়গা থেকে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতেছি জনগণের কল্যাণে কাজ করার জন্য। যদি আপনি নির্বাচিত হন, তাহলে আপনি প্রথম কোন কাজটি করবেন আমার দর্শকদেরকে জানাবেন অবশ্যই। মহান আল্লাহ তাআলা যদি আমাকে কামিল করে, যদি জনগণ ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ তাদের ভোটের মাধ্যমে ভোট যুদ্ধে অংশগ্রহণ করে আমাকে নির্বাচিত করে, আমি প্রথমত ২ নম্বর ওয়ার্ডে যুব সমাজকে ঢেলে সাজাবো। বর্তমানে ২ নম্বর ওয়ার্ডে যুব সমাজ, আমি অনেকগুলো বিষয় খেয়াল করেছি যে অনেকে মাদকের সাথে যুক্ত, অনেক কিছু। আমি প্রথমত এই মাদকের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব এবং কি ২ নম্বর ওয়ার্ডে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি সালিশ বাণিজ্য হচ্ছে। আমরা সালিশ বাণিজ্য বন্ধ করব। আমরা ইতিমধ্যে, আপনারা অবগত আছেন যে আমাদের পরিশোধের চাল চুরি হয়ে যাচ্ছে। জনগণের কাঙ্ক্ষিত যে, মানে অসহায় হতদরিদ্র মানুষের জন্য যে ভর্তুকি সরকার থেকে আসে যে বরাদ্দ, সেটি জনগণ পাচ্ছে না। আমরা এইসব বিষয়ের উপর জোর দেব, এইসব বিষয় নিয়ে কাজ করব। ইনশাল্লাহ আমরা ২ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হলে জনগণের কাঙ্ক্ষিত আশা পূরণের জন্য সবাইকে নিয়ে জনমত গঠন করে যে কাজগুলো করা প্রয়োজন, আমরা সেগুলোর দিকে অবশ্যই ফোকাস দেব এবং সেগুলো ইনশাল্লাহ বাস্তবায়ন করব। ধন্যবাদ জনাব ছাত্রনেতা আলামিন খান শুভ ভাই। আসলে আপনি যেটা বলছেন যে রাজনীতি যারা করে, যারা রাজনীতিবিদ, তাদের লক্ষ্য থাকা উচিত, আসলেই তাদের লক্ষ্য থাকা উচিত জনসেবা, মানব কল্যাণ, মানুষের কল্যাণ। আমি এমন রাজনীতি কেনই করব যে রাজনীতি মানুষের কল্যাণে আসবে না। আমি এমন রাজনীতি কেনই করব যেই রাজনীতি জনসেবায় কাজে আসবে না। আসলে আমাদের প্রত্যেককে মানব সেবক, জনসেবা, এগুলো বেশি বেশি করা উচিত। তো আপনি কি মনে করেন ২ নং ওয়ার্ডের যে ভোটারগণ রয়েছে, তারা এবারে নির্বাচনে ব্যাপক সাড়া দিয়ে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবে, এটা কি আপনি মনে করেন? নাকি তারা বরাবরের মতোই, ইতিমধ্যে আমরা দেখেছি অনেকবার তারা বিভিন্ন এলাকায় টাকার কাছে মানুষ বিক্রি হচ্ছে। এটা হচ্ছে এক ধরনের প্রতিনিধিদের যে লোভ দেখিয়ে ভোট কেনা, এই ধরনের একটা স্বভাব আর কি। তা আপনি কি মনে করেন যে বিগত সময়ের মতো এবারও মানুষ টাকার কাছে বিক্রি হবে? আমি অ্যাকচুয়ালি এবার টাকার কাছে মানুষ বিক্রি হবে এটি বিশ্বাস করি না। কেননা বিগত সরকার ব্যবস্থা ছিল অন্যরকম। মানুষ সেই পরিবর্তনের জন্য ৫ই আগস্টের একটি গণঅভ্যুত্থান ঘটিয়েছে। তার পরবর্তী সময়ে মানুষ এখন সচেতন। আমরা লক্ষ্য করেছি মানুষ এখন জনসচেতন। মানুষ, আপনার যারা জনপ্রতিনিধি, তাদের অনেকগুলো বিষয়
হয়তো অনেকে আহ, টাকার কাছে বিক্রি হয়ে যেতে পারে, কিন্তু তখন তো আমাদের কিছু করার নেই। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি, সেই জায়গা থেকে আমরা নির্বাচন করতেছি। এখন যদি উনি ওনার ভবিষ্যৎ নিজে টাকার কাছে বিক্রি করে ফেলে, তাতে তো আমার কিছু করার নেই। তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি যেন এমনটা না ঘটে। হ্যাঁ, ধন্যবাদ। জনাব ছাত্রনেতা, আমি দেখেছি ব্যক্তিগতভাবে জুলাই অভ্যুত্থান যখন হচ্ছিল, তখন আমি দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রামগুলোতে আপনাকে সক্রিয় দেখেছি। তো তখন আপনার কাছে কেমন লেগেছিল যে যদি এই সরকার না যায় বা এই ব্যবস্থা যদি পতন না হয়, তাহলে আপনার কি হতে পারে, বা তখন আপনার কাছে কেমন লেগেছিল আপনি একটু জানাবেন দর্শকদের। আমি দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সাথে যুক্ত। আমি মানিক মাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের রাজনীতির মাধ্যমে ছাত্র রাজনীতির সাথে যুক্ত হয়েছি, এবং কি বিভিন্ন সময় ছাত্রদের অধিকার নিয়ে আমার কথা ছিল। তো 5ই আগস্টের আগে যে জুলাই গণঅভ্যুত্থান বা কোটা সংস্কার আপনার আন্দোলন, সেই আন্দোলনে আমার জনসমর্থন ছিল, কারণ এটি একটি যৌক্তিক আন্দোলন ছিল। পরবর্তীতে সরকার সেটিকে ব্যালেন্স না করতে পেরে যে অন্যায় নির্যাতন চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, তার বিরুদ্ধে অবস্থান করে আমরা আমাদের দায়িত্বশীল জায়গায় থেকে আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। সেখানে আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে আমরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছি, মামলা হামলা, এবং আমার বাড়িতে পুলিশ গিয়েছে, এটা অনেক অবগত। আমার অসুস্থ বাবাকে বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে আসতে চেয়েছে, অনেক হেনস্থা করেছে। 5ই আগস্টে যদি এরকম একটি বিপ্লব যদি আমরা সংগঠিত না করতাম, বাংলাদেশের জনগণ যদি সংগঠিত না করতো, নির্ঘাত আমরা আজকে হয়তো জেলে থাকতাম, অথবা আমাদের দিনগুলো ছিল অত্যন্ত শান্তিময়, যা আমি আপনাকে বর্ণনা দিতে পারবো না, বলে শেষ দিতে পারবো না। 5ই আগস্টের পরও আমি 2023 সালে ব্রিজে যে সকাল সন্ধ্যা হরতাল একটা মামলা খেয়েছি, সেই মামলাতে আমি গত 6 মাস আগে আমি ওখান থেকে মুক্ত হয়েছি। সরকার পরিবর্তনের পরও আমি 8 থেকে 10 মাস ওই মামলার হাজিরা দিতে হয়েছি। এরকম একটা পর্যায়ে যখন আমাদের ছিল, সেখানে যদি পতিত সরকার থাকতো, তাহলে আমাদের অবস্থানটা কোথায় থাকতো, এই বিষয়টা আপনারা আহ, মানে আপনারা বা আপনার মাধ্যমে দর্শকরা খুব ভালো করে চিন্তা করতে পারতেছি। তবুও আমাদের ব্যক্তিগতভাবে এটার প্রতি কোনো অভিযোগ নেই, কারণ তখন হয়তো মানুষের বিবেক জাগ্রত ছিল না, কিন্তু এখন মানুষের বিবেক জাগ্রত। আর যারা অন্যায় করেছে সেই সব সময়ে আমরা আইন কখনো হাতে তুলে নেব না। আমরা চাই দেশের আইনের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত হোক। এদেশে সকলেই কিন্তু সকল দলের সাথে থেকে কিন্তু সকল অপরাধী না। আপনি দেখেন একটা দলে 2-4 জন বেশি অপরাধীর সাথে ইনভলভ, কিন্তু একটা পর্যায়ে আমরা ওই দলের সবাইকে কিন্তু তারটা একটা দিই। যেমন করে 1971 সালে এর বিবেচনায় যদি নিই, বর্তমান রাজনীতির সাথে জামাত ইসলামের যে সম্পৃক্ততা, তার কিছুটা মানে ওভাবে দেখার মতো না, তবে কিন্তু ট্যাগটা এখন দিয়ে গেছে। আপনি যদি মনে করেন পরবর্তীতে এই যে গত 17 বছরের নির্যাতন, অত্যাচার, জেল জুলুম বা মানুষের জমি দখল থেকে শুরু করে সামাজিকভাবে মানুষকে হেনস্থা করা, এটি সমাজের 2-4 জন ব্যক্তি করেছে, কিন্তু এই ত্যাগটা এখন বর্তমানে আওয়ামী লীগ সমর্থক যারা সবাই এটা ভোগ করতেছে। এটিও স্বীকার করতে হয়, 5ই আগস্টের পরবর্তীতে সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিছু কিছু মানে নেতাকর্মী বা নাম ব্যবহার করে অনেক সময় অনেক অপকর্মের সাথে জড়িত। হয়তো দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং প্রশাসনও ব্যবস্থা নিয়েছে, কিন্তু এই অপকর্মের দায় বা এই অপকর্মের ভার কিন্তু আমরা বহন করতে হচ্ছে। আমরা অনেক সময় অনেকের কাছে এই ধরনের কাজের জন্য ইচ্ছামূলক কথা বা ট্যাক্স স্বীকার করতে হয়েছে। তো সেই জায়গা থেকে আগামী যেন বাংলাদেশে আমরা সবাই যিনি অপরাধী ওনার বিষয়ে কথা বলি, দলের বিষয়ে না। কারণ একটি দলের সাথে অনেকে সংশ্লিষ্ট, কিন্তু অপরাধের সাথে কিন্তু অনেকে সংশ্লিষ্ট না। আপনি ইতিমধ্যে খেয়াল করেছেন অনেক সময় অনেক ঘটনার সাথে, ধরেন কি এই অঞ্চলে একজন বিএনপি সমর্থন হয়তো একটা খুন করেছে, এখন আপনি পুরো দলকে কিন্তু খুনি বলতে পারেন না, অথবা জামাত ইসলাম বা অন্য কোনো দলের একজন অন্যায় করেছে, এজন্য পুরো দলকে এখানে কম্প্রোমাইজ করে মানে ঘরোয়া কিছুটি করা, এটা থেকে আমাদেরকে পরিবর্তন আসা আমার প্রয়োজন বলে আমি মনে করি আর কি। যদিও আপনি ইউনিয়ন ভিত্তিক বা উপজেলা ভিত্তিক রাজনীতি করেন, কিন্তু আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে দর্শকদেরকে জানানোর উদ্দেশ্যে এই প্রশ্নটা করব। আর সেটি হচ্ছে যদি আপনি ব্যক্তিগত হিসেবে নেন তাও ব্যক্তিগত হলেও এটা কিন্তু একটা জাতীয় রাজনীতির একটি কথা, যে প্রশ্নটি আমি আপনাকে করছি।
সেটি হচ্ছে আপনার বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ সময় যুগপৎ আন্দোলন সহ জোট সহ তারা নানানভাবে এক ছিল, এক এবং অভিন্ন ছিল তারা যুগপৎ আন্দোলন বিগত সময়। আহ গত সরকার যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা তার সময় যুগপৎ আন্দোলন সহ সব আন্দোলনে তারা একভাবে ভূমিকা পালন করেছে। তো আপনি কি মনে করেন জামাত ইসলামী এবং জাতীয়তাবাদী দল তারা কি পিঠাপিঠি লাগবে, নাকি যেরকম আছে এরকমটা থাকবে, বা সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে? আর আপনি কি এটাও মনে করেন যে তাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হওয়া উচিত বা আরো দূরত্ব হওয়া উচিত? আপনাকে ধন্যবাদ, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বিগত সময়ে যুগপৎ আন্দোলন বলেন বা বিগত সময়ে রাজপথের আন্দোলন সংগ্রামী আমি নিজে এর সাক্ষী। 2023 সালে যে ব্রিজে সকাল সন্ধ্যা হরতাল ছিল, আমার আমার এলাকার ভিত্তিকের কথা বলতেছি, সেখানে আমাদের সাথে জামাত ইসলামের এক মাসুদ নামে এক ভাই, উনিও দীর্ঘদিন ধরে একই মামলায় আমাদের সাথে আমাদের সাথে হাজিরা দিয়েছেন, অনেক লাঞ্ছনার শিকার হয়েছেন। তারপর সেটি আরেকটু কাছাকাছি আসে 5ই আগস্টের আগে কোটা সংস্কার আন্দোলন বা সরকার পতন আন্দোলনের সময় আমরা, বিশেষ করে এই অঞ্চলে নাই ভাই, আমার সিনিয়র পার্সন, উনি যে কোনো সময় আমাকে মেসেজ করতো, আমি ওনার সাথে পরামর্শ করে আমরা অনেক সময় আন্দোলন সংগ্রামে অ্যাড ছিলাম। তারপরে আপনার যে রাজু ভাই, উনিও ছিল, বা আমাদের ছাত্র দলের অনেকের আমরা অনেক পরামর্শ নিতাম। অনেক সময় আমরা এলাকায় মুন্না ভাই বা ইরাজ ভাই আমাদেরকে নোট দিতাম যে ভাই অমুক জায়গায় আমরা এই আন্দোলনে সম্পৃক্ততা ওনাদের সাথে করছি বা অমুক অমুক আছে আপনার কি। তখন সর্বদলীয়ভাবে আমরা জামাত ইসলামের সাথে বিভিন্ন সময় একসাথে আন্দোলন সংগ্রাম করার আমাদের সৌভাগ্য হয়েছে এবং তাদের সহযোগিতা আমরা পেয়েছি। আমি ব্যক্তিগতভাবে অনেক সময়, এই যে যখন আমি ছাত্র দলের রাজনীতির সাথে ইনভলভ, তখন জামাত ইসলামী ছাত্র শিবিরের অনেক প্রোগ্রামে আমি নিজের স্বয়ং সেখানে উপস্থিত ছিলাম, বা অনেক সময় বুদ্ধি পরামর্শ দিতাম অথবা তাদের থেকে বুদ্ধি পরামর্শ নিতাম। জামাত ইসলামের অনেক ইফতার পার্টি এবং অনেক কিছুতে আমাদেরকে তারা ইনভলভ করতো। কেন ইনভলভ করতো? তারা বিশ্বাস করতো যে আমরা সবাই একই কাতারের লোক। হয়তো রাজনৈতিক রাজনীতি আমি একদল করি, আপনি একদল করেন, হতে পারে, তবে আমাদের মূল ধারা ছিল কিন্তু একই পথে, যে একটি পরিবর্তন। সে জায়গা থেকে আমরা দীর্ঘদিন একসাথে ছিলাম। তবে আমার যেহেতু বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামী সংসদের বিরোধী দল, এখন বিরোধী দল তো আর সকল কিছুকে আমাকে সমর্থন করতে পারে না। তারা বিরোধিতা করবে বা তাদের কাজ হলো বিরোধিতা করা, এটা স্বাভাবিক। যখন আমি আপনাকে বলি এই ফোনটার মার্কেট মূল্য 50,000 টাকা, এখন যদি সরকার এটাকে 60,000 টাকা ক্রয় করে, এখন আপনি যদি এই বিষয়টার বিরোধিতা না করেন, তাহলে তো সরকার এই সেক্টর দাম 50,000 টাকা নির্ধারণ করবে না। সেই জায়গা থেকে জামাত ইসলাম যেহেতু বিরোধী দল, অবশ্যই তারা বিরোধিতা করবে। এটাকে আমি পজিটিভলি মানে সমর্থন করি এবং এটা হওয়া উচিত। তবে যেসব বিষয় জাতীয় স্বার্থের বিষয়, যখন আমাদের দেশের ভবিষ্যৎ বা সার্বভৌমত্ব, সেইসব, হ্যাঁ, সেসব বিষয়ে আমরা সবাই এক কাতারে এসে যদি না দাঁড়াই, তাহলে আমাদের জাতীয় রাজনীতি বা আমাদের জন্য আবার ভয়ঙ্কর একটি আহ অবস্থান হতে পারে। কারণ বিগত সময়ে এই যে জাতীয় ঐক্য না থাকার কারণে আমরা বিভিন্ন সময়ে ভেদাভেদে জড়িয়ে গিয়ে আমরা অনেক নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছি। বিশ্বের অনেকগুলো দেশ স্বাধীনতা 30 বছর পরে উন্নত ছোঁয়া পেয়েছে। বাংলাদেশ আজকে 55-57 বছর, এখন আমরা বলছি উন্নত হচ্ছে, উন্নত হচ্ছে। কেন? আমাদের দেশের বাস্তবিক অর্থে বলতে হয় আজকে এই জন্য, বাংলাদেশের আন্দোলন সংগ্রাম, রাজপথের আন্দোলন সংগ্রাম, সরকারি স্থাপনা বা সরকারি যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমার মনে হয় না বিশ্বের কোনো দেশ এই পর্যায়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে আমরা যদি সবাই সবার মেন্টালিটি চেঞ্জ করে সংসদের মাধ্যমে সকল বিষয়কে মানে সমাধা করি আলোচনার মাধ্যমে, তাহলে মনে হয় আমাদের বিষয়গুলো, আমাদের দেশের অর্থনীতি বা আমরা আরো ডেভেলপমেন্ট হব, আরো উন্নত হব, এরকম প্রত্যাশা আমি। আর জামাত ইসলামী যেহেতু ওই একই কথা, যেহেতু বিরোধী দল, ওনারা বিরোধিতা করবে, ওনারা বিরোধিতা করা অবশ্যই প্রয়োজন। তাহলে আর সংসদে একটি সমস্ত বিরোধী দল থাকুক, এটা আমি প্রত্যাশা করি। এটা জায়গা থেকে আবার জাতীয় স্বার্থে আমরা আশা করি সবাই এক থাকবো, সেটিও হবে। যেমন আপনি একটি কথা, যে সংবিধান মানে সংকটাপূর্ণ সময় জামাত ইসলাম কিন্তু ওই যে খন্দকার মোশাররফ সাহেব ওই দিন প্রথম অধিবেশনে সভাপতি করেছিল, সমর্থন দিচ্ছে বা বিভিন্ন বিষয়, এই যে জাতীয় বিষয় সমস্যার সমাধানের
আলোচনা বা যেটাকে সমর্থন দেওয়া প্রয়োজন সেটা ওনারা সমর্থন দিচ্ছে, এটি অত্যন্ত ভালো। এটি চলমান যেন থাকে, এটি আমার প্রত্যাশা আর কি। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছিলেন সবার দেশে জনাব ছাত্রনেতা আলামিন খান শুভ ভাইয়ের সাথে আমি দেখছেন মাহমুদ ছিলাম এতক্ষণ ধরে। প্রিয় দর্শক, পরবর্তী সাক্ষাৎকার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।